জেনারেলের কাছ থেকে নিজের বিয়ের আগের গর্ভপাতের রহস্য লুকানোর জন্য এক চতুর মহিলা নিজের মতো দেখতে ঠিক হুবহু এক পরিচারিকাকে খুঁজে বের করলো এবং তাকে আদেশ দিল যেন সে বিয়ের রাতে তার জায়গায় থাকে। জেনারেল যাতে কোনো সন্দেহ না করেন সেই ভয়ে সে পরিচারিকাটিকে জোর করে নগ্ন করে এবং তার শরীরের প্রতি ইঞ্চি পরীক্ষা করে। যখন সে নিশ্চিত হলো যে তার শরীরে কোনো চিহ্ন বা তিল নেই, তখন সে তাকে জেনারেলের ঘরে যাওয়ার অনুমতি দিল। পরিচারিকাটি যাওয়ার আগে সে তাকে কঠোর ভাষায় সতর্ক করে দিল, জেনারেলকে ভালোবাসার সাহস করো না এবং তার জন্য এমন কোনো চিহ্ন ছেড়ো না যাতে সে তোমাকে মনে রাখে, না হলে আমি তোমাকে নদীতে ফেলে দেবো যাতে মাছেরা তোমাকে খেয়ে ফেলে। পরিচারিকাটি বাইরে থেকে বিনম্রতা দেখালেও সেই চতুর মহিলাটি চলে যেতেই তার চেহারার অভিব্যক্তি প্রতিহিংসায় ভরে উঠল। সে মনে মনে বলল, তুই আমার জীবন বরবাদ করে দিয়েছিস আর এখন ভাবছিস জেনারেলকে বিয়ে করে সুখে থাকবি? এত সহজ হবে না। 3 বছর আগে তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল, দুজনেই প্যারামাউন্ট ক্লাবে গান গাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কিন্তু যখন পরিচারিকাটি প্রথম স্থান অধিকার করলো তখন সেই চতুর মহিলাটি হিংসায় জ্বলে উঠল। সে পরিচারিকাটিকে অপহরণ করে এক কালকুঠুরিতে বন্দী করে এবং গরম লোহা দিয়ে তার মুখ পুড়িয়ে দেয়। নিজের প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিয়ে চতুর মহিলাটি সহজেই প্যারামাউন্ট ক্লাবে ঢুকে পড়ে এবং হাজার হাজার মানুষের প্রিয় গায়িকা হয়ে ওঠে। ওদিকে মুখ পোড়া সেই পরিচারিকাটি ওড়না দিয়ে মুখ ঢেকে রাস্তায় গান গেয়ে পেট চালাতো। একদিন এক পথচারী তার গানে আকৃষ্ট হয়ে তার ওড়না টেনে দেয়, ফলে তার পোড়া মুখ সবার সামনে চলে আসে। ভিড় ভয় পেয়ে পালিয়ে যায় এবং তাকে উপহাস করতে থাকে। হতাশ হয়ে সে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে বাঁচিয়ে নেয়। সে যখন মরতে পারল না তখন নিজের জমানো সমস্ত টাকা দিয়ে এক বিদেশি ডাক্তারের কাছে প্লাস্টিক সার্জারি করায় এবং নিজের চেহারা সেই চতুর মহিলার মতো বানিয়ে নেয়। সে শপথ করেছিল যে যা কিছু তার থেকে কেড়ে নেওয়া হয়েছে তা সে ফেরত নেবে। দৃশ্য বদলায় চতুর মহিলার বাড়ির দিকে, যেখানে তার বাবা তার উপর চিৎকার করছিলেন, এখন তুই এসব বলছিস? জেনারেল যদি জানতে পারে তবে বিয়ে ভেঙে যাবে এবং আমাদের পরিবার বরবাদ হয়ে যাবে। সেই চতুর মহিলাটি জেনারেলকে বিয়ে করতে যাচ্ছিল, কিন্তু গর্ভপাতের কারণে তার পেটে একটি দাগ রয়ে গিয়েছিল। জেনারেল যদি সেটি দেখে ফেলতেন তবে পরিণাম ভয়াবহ হতো। তার মা তাড়াতাড়ি বললেন, এখন বকাঝকা করার সময় নয়, আমাদের জেনারেলকে বোকা বানানোর উপায় ভাবতে হবে। চতুর মহিলাটি কাঁদতে কাঁদতে বলল, জেনারেল আজ রাতেই ফিরে আসবে, আমি মরতে চাই না। যখন সবাই ঘাবড়েছিল এবং কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, তখনই পরিচারিকাটি সেখানে চলে এলো। চতুর মহিলার মা যখন তার মুখ দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন। কেউ তার মেয়ের মতো দেখতে কি করে হতে পারে? তিনি পরিচারিকাটির মুখ স্পর্শ করে দেখলেন, দুজনে একদম একরকম। মা ও মেয়ের মনে হলো তারা এক চমৎকার উপায় পেয়ে গেছে। চতুর মহিলাটি পরিচারিকাটাকে বলল, পরিচারিকার কাজ করে তুই কি পাস? আমার কাছে তোকে ধনী আর সম্মানের সাথে বাঁচার সুযোগ দেওয়ার ক্ষমতা আছে, তুই কি আমার মতো সাজবি? পরিচারিকাটি সব জানতো, তবুও না জানার নাটক করলো। চতুর মহিলাটি তাকে বোঝালো, তুই জেনারেলের সাথে ঘুমাবি, গর্ভবতী হবি এবং সেই সন্তান আমাকে দিয়ে দিবি। এরপর তুই এমন আরাম আয়েশ পাবি যা কখনো কল্পনাও করিসনি। যখন পরিচারিকাটি জেনারেলের কথা শুনল, সে তৎক্ষণাৎ মানা করে দিল, আমি তোমার ছদ্মবেশে জেনারেলের সাথে কিভাবে শুতে পারি? চতুর মহিলার চেহারা তৎক্ষণাৎ ভয়ঙ্কর হয়ে উঠল। তোর কাছে কোনো উপায় নেই, হয় এই সোনার বাটগুলো নে আর জেনারেলের কাছে যা, না হলে এখানেই মর। কি চাস, টাকা নাকি জান? পরিচারিকার কাছে রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সে একই পোশাক পরল যা চতুর মহিলাটি পরেছিল। যখন দুজন একসাথে দাঁড়ালো তখন মনে হচ্ছিল তারা যেন একই ছাঁচে ঢালা। চতুর মহিলাটি আবার সতর্ক করলো, শুধু আমি যেমন দেখতে তুইও তেমন বলে ভেবিস না যে তুই জেনারেলকে ভালোবাসতে পারিস। এরপর সে বলল, তোর শরীরে কোনো দাগ, টাটু বা তিল নেই তো? জামা কাপড় খোল, আমি পরীক্ষা করব। জেনারেল যদি জানতে পারে তবে আমাদের কারোরই রক্ষা নেই। পরিচারিকাটি তার জামা কাপড় খুলল। পরীক্ষার পর চতুর মহিলার মুখে অবশেষে তৃপ্তির হাসি ফুটে উঠল।